ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার পডকাস্ট শো বিটস অ্যান্ড বাইটস। আমি বাপ্পাদিত্য। হিন্দুত্ব এটা একটা রাজনৈতিক দর্শন। এটা মানে কোনো রকম চিরাচরিত হিন্দু শাস্ত্র মতে যেভাবে ধর্ম বলা হয়ে থাকে এটা সে জিনিস নয়। এটা সম্পূর্ণ একটা আধুনিক রাজনৈতিক মতবাদ। গত ধরা যাক 10-15-20 বছরে বিশেষ করে রাম জন্মভূমি যে আন্দোলন হয়েছিল 1989 সাল থেকে, সেখান থেকেই এটা প্রাধান্য পেয়েছে এতটা। পাকিস্তানে কিন্তু, এবং এখন সেই তুলনায় সেই হিসেবে বাংলাদেশেও তাই, যে এই যে মুসলিমদের মধ্যে যে বহু বিবাহ এটা পাকিস্তানে নেই, অনেক দিন ধরেই নেই, বাংলাদেশেও নেই, ভারতবর্ষে রয়ে গেছে। জওহরলাল নেহরুই প্রথম, বিশেষ করে 30-এ যখন একদিকে মুসলিম লীগ আর অন্যদিকে যখন হিন্দু মহাসভা, এই জওহরলাল নেহরু প্রথম এই দুটো দলকেই উনি পরিষ্কারভাবে বলছেন এরা দুটোই হচ্ছে কমিউনাল। মানে কমিউনাল শুধু মুসলিম কমিউনাল নয়, হিন্দু কমিউনাল আছে। ঘোর কলি এসেছে ঘনায়, বাহুবল রাহু সম, ব্রহ্মতেজ গ্রাসিবারে চায়, সিংহাসন তোলে শির, যজ্ঞবেদী পড়ে। এই ঘটনাটা রিলিজিয়াস পলিটিক্সের একটা দিক, যেখানটাতে মুখোমুখি দুটো পক্ষ বিরোধিতায় নেমেছে। কিন্তু রিলিজিয়ান বা ধর্ম ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনে কবে থেকে এলো, সেটা কিভাবে ঘুরতে ঘুরতে বিরোধ সহবত এইভাবে আজ পর্যন্ত এগিয়েছে। এখনও সেকুলার বলে ঘোষিত ভারতবর্ষের সংবিধানে যে ঘটনাগুলো ঘটছে, তাতে কি সত্যি ধর্ম আক্রান্ত? কোনো ধর্ম আক্রান্ত? কোনো ধর্ম উঠে আসছে আরও বেশি ক্ষমতা নিয়ে? ধর্ম যখন প্রশাসনিক যন্ত্র বা অস্ত্র হিসেবে ব্যবহার হয়, সেটা কি সমাজকে পিছিয়ে দেয়? এই বিষয় নিয়ে আজকে আমাদের অতিথি, আপনারা জানেন, অধ্যাপক ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। স্যার নমস্কার। স্যার, প্রথম যেখান থেকে বলাটা আমি শুরু করতে চাই সেটা হচ্ছে যে আমরা একটা রামলালার মন্দির উদ্বোধন দেখলাম 22শে জানুয়ারি। সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বললেন যে 500 বছরের লড়াই শেষ হলো এবং কালচক্র উল্টো দিকে ঘুরতে শুরু করলো, উৎকর্ষ ভারতের স্বপ্ন সেখান থেকে রামলালার মন্দির প্রত্যক্ষ করবে। কিন্তু তার কিছুদিন আগেই আমরা দেখলাম যে শঙ্করাচার্যদের 4 জন তারা ওখানে এলেন না, এবং তার এগেনস্টে যে কথাগুলো এলো সেই কথাগুলোতে একটা সংখ্যাতত্ত্বও এসেছে যে ওর সঙ্গে কত লোক আছে, আমার সঙ্গে কত লোক আছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা সম্পর্কে আপনার অভিমত কি? এই ঘটনা কি নতুন না, এর আগেও বহু হয়েছে? আগেও হয়েছে, তবে এই যে অযোধ্যায় নতুন মন্দির হলো, এর মধ্যে নতুনত্ব খুবই, মানে নাটকীয়ভাবে অনেকগুলো নতুনত্ব এসছে। যে প্রশ্নটা করলে যে এই যে শঙ্করাচার্যরা তারা যাননি, এবং তাদের প্রধান সমালোচনা হচ্ছে যে বিধিবদ্ধভাবে শাস্ত্রমতে কোনো মন্দির উদ্ঘাটন করতে গেলে, তার প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে, তার মন্দিরের যে দেবতা আছেন তার যে নিয়মকানুন সেগুলো এখানে মানা হয়নি। তার নানা রকম ওরা খুঁটিনাটি বলেছে কোন কোন জিনিসগুলো মানা হয়নি। অতএব যেহেতু এটা শাস্ত্রসম্মতভাবে হচ্ছে না, সেই জন্য তারা যাবেন না।
এখন এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা মনে রাখা উচিত, সেটা হচ্ছে কি যে এই যে এখন যেভাবে হিন্দু ধর্মকে হিন্দুত্ব এটা একটা রাজনৈতিক দর্শন। এটা মানে কোনো রকম চিরাচরিত হিন্দু শাস্ত্র মতে যেভাবে ধর্ম বলা হয়ে থাকে এটা সে জিনিস নয়। এটা সম্পূর্ণ একটা আধুনিক রাজনৈতিক মতবাদ, যেটা প্রধানত বিংশ শতাব্দীর বলতে পারা যায় মধ্যভাগ থেকে এর উদ্ভব, এবং সম্প্রতিকালে অর্থাৎ গত ধরা যাক 10-15-20 বছরে বিশেষ করে রাম জন্মভূমি যে আন্দোলন হয়েছিল 1989 সাল থেকে, সেখান থেকেই এটা প্রাধান্য পেয়েছে এতটা। এবং এই যে নতুন যে হিন্দুত্ববাদ যেটা, সেইখানে হিন্দু ধর্মের যে চেহারাটা এখন হিন্দুত্ববাদীরা যেটা বলতে চান সেটা হচ্ছে গিয়ে যে ঐতিহ্যগতভাবে হিন্দু ধর্মে যে বিভিন্ন সম্প্রদায় গোষ্ঠী এর যে নানা রকম ভাগ ছিল, মানে বড় বড় ভাগগুলো তো আমরা জানি বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি। প্রত্যেকটা এই বৈষ্ণব বা শৈবদের মধ্যেও আবার বিভিন্ন ভাগ আছে। এই যে শঙ্করাচার্য যেরকম, এরা এক একটা বিশেষ গোষ্ঠীর, এইটাকেই সনাতন হিন্দু ধর্ম বলা হতো। এই সনাতন হিন্দু ধর্মে এই যে বিভিন্ন সম্প্রদায় বা গোষ্ঠীর মধ্যে যে ভাগ, সেই ভাগের পেছনে আবার দার্শনিক, ধর্মীয় এবং আচার বিরাট পার্থক্য। তাদের প্রত্যেকের মধ্যে এর মধ্যে মতভেদ আছে। এই যে মন্দির প্রতিষ্ঠা, এক একটা সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী তার নিয়ম আলাদা হবে। হ্যাঁ, কোনো সম্প্রদায়ের নিয়মের সঙ্গে মেলে না। এগুলো বিভিন্ন পার্থক্য ছিল। এবং তাই নিয়ে পুরোনোকালের যদি ইতিহাস দেখা যায় তাহলে দেখা যাবে যে শুধু যে তর্কাতর্কি, মতভেদ, সম্প্রদায় ভাগ হয়ে যাওয়া এগুলোই যে ঘটেছে তাই নয়, রীতিমতো মানে সংঘাত, এমনকি মারামারি কাটাকাটি এও হয়েছে। এর প্রচুর উদাহরণ আছে ইতিহাসে। আধুনিক যে হিন্দুত্ববাদ, তার প্রধান বক্তব্য হচ্ছে কি যে এই সমস্ত যে সম্প্রদায়গত বা গোষ্ঠীগত যে তফাতগুলো ছিল, এগুলো সমস্ত ঐক্যবদ্ধ করে সমস্ত হিন্দু জাতি তার একটা সামগ্রিক যে ধর্মীয় চেতনা, সেটাই হচ্ছে হিন্দুত্ববাদ। অর্থাৎ এই যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে নতুন রাম মন্দির হলো, এটা কিন্তু পুরনো বৈষ্ণব ধর্মের রাম, যেহেতু বিষ্ণুর অবতার ইত্যাদি, ফলে বৈষ্ণবদের মধ্যে রামের একটা প্রতিষ্ঠা আলাদাভাবে আছেই। এটা কোনো বৈষ্ণব সম্প্রদায়ের নিয়ম অনুযায়ী হবে না, এটা একটা সম্পূর্ণ নতুন নিয়মে হচ্ছে। অর্থাৎ এইখানে শঙ্করাচার্যের যে মতগুলো, সেই মত অনুযায়ী, সেই শাস্ত্র অনুযায়ী কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয়নি। কোনো শাস্ত্র অনুযায়ী মানে সেদিনকার যে, আমি সবটা টেলিভিশনে দেখিনি কিন্তু কিছু দেখেছি, পরে খবরে যখন সংবাদে তার হাইলাইটসগুলো দিয়েছে তখন সেগুলো দেখেছি। ওই পদ্ধতিতে কখনো কোনো মানে ঐতিহ্যগত কোনো হিন্দু মন্দিরের উদ্ঘাটন হয়েছে বলে আমার মনে হয় না। না, ওনাদের খুব স্পেসিফিক কতগুলো বিষয় আপত্তি ছিল। এক হচ্ছে মন্দির গোটাটা হচ্ছে দেবতার রূপ, তার মাথা অংশটা তৈরি হয়নি, ফলে তার চোখ নেই, মাথা নেই, চুল নেই, এটা অসম্পূর্ণ। যে গর্ভগৃহ তৈরি হয়ে গেছে বলা হয়েছে, সেই গর্ভগৃহর ক্ষেত্রে বলা হয়েছে গর্ভগৃহে একটা ভ্রূণ আসবার পরেও তার 9 মাস সময় লাগে বাইরে আসতে, সেই সময়টা তাকে দেওয়া হয়নি। এই ধরনের খুব স্পেসিফিক ভাগগুলো তারা বলেছেন। এবং উদ্বোধনের সময় নিয়ে একটা খুব জিনিস বলেছেন যে 5খানা পাঁজি আছে, সেই পাঁজির কোনো জায়গাতে দেখাচ্ছে না যে সেটার কোনো মুহূর্তটা শুভ। ঠিক, এখন এইটাই আমি বলছি যে এই যে নিয়মগুলো ওরা যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে চিরাচরিত যা শাস্ত্রের নিয়ম, তাদের নিজস্ব সম্প্রদায় অনুযায়ী শাস্ত্রের যা নিয়ম সেই অনুযায়ী তারা বলেছেন। কিন্তু
এই যে মন্দিরটা এখানে প্রতিষ্ঠিত হলো, এটা কোনো চিরাচরিত হিন্দু সম্প্রদায়ের মন্দির নয়। এটাই প্রধানত বিজেপি এবং হিন্দুত্ববাদীরা এবং নরেন্দ্র মোদী নিজেই যেটা বলেছেন, এটা সম্পূর্ণ নতুন একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, এই যে হিন্দুত্ব এইখানে যে 500 বছরের ইতিহাস ইত্যাদি ইত্যাদি যে কথাটা, এটা তো কোনো চিরাচরিত শাস্ত্রের কথা নয়। সেখানে কোথাও কোনো শঙ্করাচার্য কোনোদিন এই কথা বলেননি যে একটা মন্দির প্রতিষ্ঠা করলে 500 বছরের কোনো কিছু ইতিহাস তাত্ত্বিক কিছু পাল্টানো হচ্ছে। এটা শাস্ত্রের কথা নয়, এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক মতবাদের কথা। এবং সেইখান থেকে এই যে ধরুন প্রধানমন্ত্রীকে যেভাবে এই পুরো যে অনুষ্ঠানটা ঘটল, সেখানে তার কেন্দ্রে যে প্রধানমন্ত্রী, তিনি মন্দিরটা যেন উদ্বোধন করলেন, তিনি যেন মন্দিরটা তৈরি করে দিলেন, এইভাবেই তো প্রতিষ্ঠা করা হয়েছে। এবং সেটা হচ্ছে গিয়ে যদি তাতে কোনো ঐতিহ্যগত কোনো ছাপ থেকে থাকে, সেটা হচ্ছে গিয়ে পুরনো কোনো ধরো ব্রিটিশ আমলের আগে বা এমনকি ব্রিটিশ আমলেও যে বিভিন্ন দেশীয় রাজ্য ছিল, সেখানকার রাজা যেভাবে মন্দির উদ্ঘাটন করতেন, সেখানে রাজার যা ভূমিকা, এইখানে নরেন্দ্র মোদীকে সেই ভূমিকাই পালন করানো হয়েছে। তিনি সেই ভূমিকাটা পালন করলেন। অর্থাৎ আদিকালে রাজা যখন একটা মন্দির প্রতিষ্ঠা করে দিতেন প্রজাদের জন্যে, তিনিও তাই করলেন, নরেন্দ্র মোদীও তাই করলেন। এটা সম্পূর্ণ একটা নতুন রাজনৈতিক, আর নরেন্দ্র মোদী তো রাজা নন, ভারতবর্ষে তো এখন কোনো রাজত্ব নেই, উনি তো প্রজাতন্ত্রের নির্বাচিত, বলা যায় উনি হচ্ছে বারাণসী থেকে নির্বাচিত লোকসভার সদস্য। এটাই তো তার রাজনৈতিক পরিচয়। তো তিনি যে এই রাজার ভূমিকায় এইটা যে করলেন, এইটা হচ্ছে গিয়ে আবার যেটা বললাম, হিন্দুত্ববাদ যে অর্থে একটা রাজনৈতিক মতাদর্শ, সেই অনুযায়ী হিন্দু ধর্মকে এখন নতুনভাবে তার সংজ্ঞা দেওয়া হয়েছে। এবং সেইটাই এই বর্তমান যে প্রশ্নটা আগেও আসছিল, যে এখানে রাষ্ট্রের ভূমিকা থাকা উচিত কি উচিত নয়, তাদের বক্তব্য অবশ্যই থাকা উচিত। এই মতবাদ অনুযায়ী সেই রাষ্ট্রের ভূমিকা অবশ্যই থাকা উচিত, কারণ রাষ্ট্রই এই যে নতুন হিন্দুত্ব বা হিন্দু রাষ্ট্রের যে ধারণা, সেটা তো রাষ্ট্রীয়। হ্যাঁ, হিন্দিতে রাষ্ট্র কথাটার মানে আমরা বাংলায় যাকে জাতি বলি, জাতীয়। তো এটা একটা জাতীয় প্রকল্প রাজনৈতিক অর্থে। সুতরাং শঙ্করাচার্যরা এতে এলেন না, এটাতে আমার মনে হচ্ছে না যে এই যে মূল যে প্রকল্প তার কিছু এদিক ওদিক হবে। আচ্ছা, আমি বলছি যে এখানে শঙ্করাচার্য যদি যা স্টেটমেন্ট ছিল, তাতে তারা বলছেন যে তারা আগেই বুঝতে পেরেছিলেন, কারণ প্রথম যখন রামলালা ট্রাস্ট তৈরি হয় তখন এই শঙ্করাচার্যরা তার মধ্যে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তাদেরকে সরিয়ে দিয়ে একটা নতুন ট্রাস্ট করা হয়, যেখানে রাজনৈতিক কর্মীরাই মূলত সেখানে ক্ষমতায় আসেন। ফলে সেখান থেকেই তারা বুঝে গেছিলেন যে ধর্ম থেকে, মূল সনাতনী ধর্ম থেকে এই বিষয়টা দূরে যাচ্ছে। তো এই যে ঘটনাটা মানে ঘটছে, আমি যদি এটাকে একদম রাজনৈতিকভাবেই দেখি, তাহলে ধর্মকে রাজনীতির অঙ্গ হিসেবে ব্যবহার করার এই যে ঘটনা, এই ঘটনাটা আমরা মানে মোটামুটিভাবে শুরু কোথা থেকে বলতে পারি? এটা বলতে গেলে অন্য অনেক রকম প্রসঙ্গ উঠে আসে। এই যে ধর্ম আর রাজনীতি যে মেশান, এই আধুনিক রাজনীতিতে ধর্ম মেশান, আমি যদি প্রাক আধুনিক যুগে যাই তাহলে বহু উদাহরণ পাওয়া যাবে যেখানে ধর্ম আর রাজনীতি মিশে গেছে। হ্যাঁ, মানে আমি আগেই বলছিলাম যে রাজায় রাজায় যুদ্ধ হতো, সেখানে বহু ক্ষেত্রে যুদ্ধটা আসলে দুই সম্প্রদায়ের মধ্যে হয়েছে, আগে হয়েছে। বা বৈষ্ণব, দক্ষিণ ভারতের ইতিহাস যদি দেখা যায়, বৈষ্ণব এবং শাক্তদের মধ্যে যে মৌলিক সাম্প্রদায়িক যে ভেদ, সেখানে রাজনৈতিক বিবাদ হয়েছে, যুদ্ধ হয়েছে। এক জায়গা থেকে, এই এক মন্দির থেকে বিগ্রহ তুলে নিয়ে গিয়ে আরেক মন্দিরে গিয়ে বসানো হয়েছে, রাজাদের নেতৃত্বে হয়েছে।
একাধিক ইয়ে আছে। পুরো বৌদ্ধ ধর্ম যে ভারতবর্ষ থেকে উঠে গেল, হ্যাঁ, সেখানে কিন্তু একটা বিশাল রকমভাবে তার মূলে ছিল ব্রাহ্মণ্যবাদের উত্থান। এই বিশেষ করে অষ্টম, নবম, দশম মানে ইসলামের আসার আগে, ঠিক আগের পর্বে এই যে ব্রাহ্মণ্য ধর্মের উত্থান, এবং সেখানে বিশেষ করে শৈব সম্প্রদায়ের, বিভিন্ন শৈব সম্প্রদায়ের এমনকি উপাসক গোষ্ঠী, তারাও এখানে সৈন্যের ভূমিকায়, হ্যাঁ, এসে বিভিন্ন বৌদ্ধ, তখন যত বৌদ্ধ রাজ্য ছিল, জনপদ ছিল, অনেক জায়গায় রাজা ছিল না, জনপদ, যেখানে সাধারণত ব্যবসায়ীদের শ্রেষ্ঠী যারা, তারাই কর্তৃত্ব করতেন। তো সেই সমস্ত জায়গায় বৌদ্ধদের বলতে পারা যায় যুদ্ধ করে উচ্ছেদ করে দেওয়া হয়। শেষকালে অবশ্যই ইসলাম আসার পরে যে বৌদ্ধ, যে এই বিহার টিহার ইত্যাদি যেগুলো ছিল, সেখানে মুসলিম সৈন্যরা, মুসলিম রাজারা এসে সেখানে, বিশেষ করে ওটা আবার ভারতবর্ষে শুধু নয়, মুসলিমরা প্রথম যেখান থেকে আসে অর্থাৎ মধ্য এশিয়া, হ্যাঁ, সে আফগানিস্তান কি আরও উত্তরে উজবেক, তাজিক এই অংশটাতে, সেইখানে বা ইরানেও, সেখানেও আগে তো বৌদ্ধ ধর্মই মানে সবচেয়ে বেশি, মানুষের মধ্যে বৌদ্ধ ধর্মের প্রভাবটাই সবচেয়ে বেশি ছিল। ইসলাম আসার পরে একটা বড় রকমের আক্রমণ হয় এই বৌদ্ধ বিহার এবং বিশেষ করে বুদ্ধ মূর্তির ওপরে, যেহেতু প্রতিমা পূজা বা এটা তো ইসলামে একদম একেবারেই মানা। সো এই যে বুদ্ধ মূর্তি হল বুদ্ধ, এখনও হিন্দুস্তানি মানে উর্দু ভাষাতেও যে কোনো বিগ্রহকে বলা হয় বুদ্ধ। হ্যাঁ, বুদ্ধ এসছে বুদ্ধ মূর্তি থেকে। হ্যাঁ, তো এই বুতখানা বলা হয়, মানে যে উর্দুতে হিন্দু মন্দিরকে বলা হয় বুতখানা। আচ্ছা, হ্যাঁ, তার ভেতরে বিগ্রহ আছে বলে, সেটা ওই বৌদ্ধ থেকে, বুদ্ধ মূর্তি থেকে বুদ্ধ থেকে এখন সব মানে ওই ফার্সি ভাষাতেই এসে গেছিলো সেটা, যে সমস্ত এই যে মূর্তিকে পূজা করা হয় সেটাই বুদ্ধ। তো যাই হোক, তো সেইখান থেকে এই জিনিসটা এসছে। ফলে ইসলাম ধর্ম যখন ভারতবর্ষে আসে, তখন বহু জায়গাতে যা এই বিশেষ করে উত্তর পূর্ব ভারতে যেখানে যেখানে বৌদ্ধ বিহার ইত্যাদি তখনও কিছু কিছু ছিল, সেসব জায়গায় একটু আক্রমণ হয়েছিল। যাই হোক, কিন্তু আমি যেটা বলছি যে এই যে ধর্ম আর রাজ্য বা রাজনীতি, রাজ্য শাসনের নীতি, এইটা মিশে যাওয়া আগে অনেক রকম উদাহরণ তার আছে। কিন্তু যেটা ব্রিটিশ আমল থেকে, যেটা ইংরেজ শাসকরা যে নীতিটা নিয়েছিলেন, সেটা হচ্ছে গিয়ে যে এই দেশের যে ধর্মীয় আচার অনুষ্ঠান এবং তার যা আইন কানুন, অর্থাৎ বিবাহের নিয়ম, সম্পত্তি উত্তরাধিকারের নিয়ম, এই যে নিয়মগুলো, এইগুলো যে ভারতবর্ষে বিভিন্ন গোষ্ঠী এবং ধর্ম সম্প্রদায়ের নিজস্ব এই সমস্ত রীতি আচার আছে, সেখানে আমরা হাত দেব না। এইটাই মূল ব্রিটিশ আমলে, ব্রিটিশ যে শাসন ব্যবস্থা ভারতবর্ষে এলো, তার এইটা মূলে ছিল। যে কারণে ব্রিটিশ আমল থেকেই এই যে ভারতবর্ষের যে আইন ব্যবস্থা এবং বিশেষ করে বিচার ব্যবস্থা, এইখানে এই নিয়মটা খুব বেশিভাবে পালন করা হয়েছে। যার থেকেই এই প্রথম এই যে এখন যে প্রশ্নটা আবার উঠেছে, যে এই তথাকথিত ইউনিফর্ম সিভিল কোড, হ্যাঁ, এই সিভিল কোড যে জিনিসটা, এটার মূলে যে তফাৎটা, এটা কিন্তু ব্রিটিশ আমল থেকে হয়েছে। যে পার্সোনাল ল, হ্যাঁ, বলে একটা বিশেষ কতগুলো নিয়ম, যেগুলো হচ্ছে এই বিবাহ, সম্পত্তির অধিকার, উত্তরাধিকার, দত্তক নেওয়া, এই সমস্ত যে নিয়মগুলো, এইগুলোকে বলা হতো পার্সোনাল আইন বা পার্সোনাল ল। এবং এই পার্সোনাল লর ব্যাপারটা অন্য যে সিভিল ল, হ্যাঁ, অর্থাৎ সম্পত্তি কেনা বেচার নিয়ম, হ্যাঁ, ব্যবসায়িক নিয়ম, ট্যাক্সের নিয়ম, এইগুলোতে একটা সাধারণ নিয়ম যেগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এই যে পার্সোনাল ল বলে যে অংশটা, এইটাকে আলাদা করে নেওয়া হয়,
কারণ সেইখানে ব্রিটিশদের বক্তব্য ছিল এইখানে ভারতবর্ষের প্রত্যেক ধর্ম সম্প্রদায়ের নিজস্ব নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী কোর্টে বিচার হবে। এই কারণে ব্রিটিশ আমলে হিন্দু ল, মোহামেডান ল, হ্যাঁ, পার্সি ল, এগুলো সব আলাদা আলাদা ল হিসেবে, যেহেতু আবার সেখানে বিদেশ থেকে জজ আসতেন, হ্যাঁ, অনেক ব্রিটিশ জজ ছিল, তারা যাতে এই নিয়মগুলো ভালো করে জানতে পারেন সেই জন্য এই যে তথাকথিত আইনগুলো, পার্সোনাল ল, প্রত্যেকটা ধর্ম সম্প্রদায় এইগুলো পুরো 1, 2, 3, 4 করে বই তৈরি করে, কোড বুক, হ্যাঁ, তৈরি করে এইগুলো কোর্টে এইগুলো ব্যবহার করা হতো, এখনও চলছিল। তাই এই যে স্বাধীনতার পরে যে হিন্দুদের ক্ষেত্রে শুধু একটা সাধারণ, যেটা হিন্দু কোড বিল বলতো তখন, মানে হিন্দু ম্যারেজ ল, সাকসেশন ল, ডিভোর্স ল, যেরকম হিন্দুদের আগে কোনো ডিভোর্স বলে কোনো জিনিস ছিল না, হ্যাঁ, মানে চিরাচরিত যেটা ঐতিহ্যগত হিন্দু শাস্ত্র, তাতে ডিভোর্স বলে কোনো ব্যাপার ছিলই না, বিবাহ বিচ্ছেদ হতো না, হ্যাঁ, যে কারণে মানে এক স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় স্ত্রী নেওয়া যেত, তৃতীয় স্ত্রী নেওয়া যেত, এবং বহু এই জিনিস ছিল। এটা 1955-56 সালে এইগুলো, 55 সালে এইগুলো প্রথম সংশোধন করে নতুন হিন্দুদের জন্য কতগুলো আইন করা হয়। তাতে এই যে বিভিন্ন, তার মধ্যেকার যে সাম্প্রদায়িক নিয়ম, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রদেশে বিভিন্ন নিয়ম ছিল, সেইগুলো সমস্ত একত্র করে একটা হিন্দুদের জন্য একটা আইন করা হয়। হ্যাঁ, তখনই প্রশ্ন উঠেছিল, এটাই যখন করা হলো তাহলে অন্যান্য যে তথাকথিত সংখ্যালঘু যে ধর্মগুলো, তাদের ক্ষেত্রেও এর করা হবে না কেন? আচ্ছা। এবং তখনই এই প্রশ্নটা ওঠে, এবং বিশেষ করে তখন যারা মুসলিম মানে ধর্মীয় যে উলেমা, যারা মানে ধর্মীয় পণ্ডিত মানে হিসেবে, তারা আপত্তি করেন যে না, এই পার্লামেন্ট, সেখানে আমাদের তো জায়গা, আমাদের প্রতিনিধি কজন, সেই পার্লামেন্ট আমাদের এ সম্বন্ধে কিছুই জানে না, তারা কি করে আমাদের আইন সংশোধন করবে? হ্যাঁ, এখানে একটা খুব লক্ষণীয় জিনিস আছে। এই একই সময় কিন্তু পাকিস্তানে এই সমস্ত ট্র্যাডিশনাল যেটা ধর্মীয় যে ইংরেজ আমলের যে মোহামেডান ল, এটা পুরো সংস্কার করা হয়। আচ্ছা। হ্যাঁ, পুরোটা সংস্কার করা হয় এই পাকিস্তানে, যে কারণে পাকিস্তানে কিন্তু, এবং এখন সেই তুলনায় সেই হিসেবে বাংলাদেশেও তাই, যে এই যে মুসলিমদের মধ্যে যে বহু বিবাহ, এটা পাকিস্তানে নেই, অনেক দিন ধরেই নেই, বাংলাদেশেও নেই, ভারতবর্ষে রয়ে গেছে, যেহেতু হাত দেওয়া হয়নি। যেহেতু হাত দেওয়া হয়নি। হ্যাঁ, এখন এই রকম অনেকগুলো আবার উল্টো দিকে অন্য জিনিস ঘটেছে। যেরকম ভারতবর্ষে এই যে হিন্দু মন্দির যেগুলো, এই মন্দিরের ব্যবস্থাপনা কার? হ্যাঁ, এইখানে ঐতিহ্যগত নিয়ম হচ্ছে গিয়ে প্রধান ব্যবস্থাপক সাধারণভাবে থাকতেন রাজা, কোনো যাদের হাতে যেরকম মন্দিরের সেবায়িত বা এরকম যারা থাকতো, তাদের নিয়ে যদি কোনো তাদের বিরুদ্ধে যদি কোনো কমপ্লেন থাকতো, যেন বহু ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ থাকতো, যে মন্দিরের সম্পত্তি, হ্যাঁ, ভারতবর্ষে আবার এই নিয়মটা একটা ইংরেজ আমল থেকেই হয়েছিল, যে বিগ্রহ, সেই বিগ্রহের নামে জমি, সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খোলা যায়। আচ্ছা। হ্যাঁ, কারণ ওই সম্পত্তিটা তার নামে। হ্যাঁ, ফলে এখনও স্টেট ব্যাংকে চেক লিখে লর্ড ভেঙ্কটেশ্বর, পে লর্ড ভেঙ্কটেশ্বর এত টাকা করা যায়। হ্যাঁ, তো কারণ তিনি একজন ব্যক্তি, উপস্থিত আছে। হ্যাঁ, ব্যক্তি হিসেবে তাকে ধরা হয়, তার সম্পত্তি, তার ব্যক্তিগত সম্পত্তি থাকবে। তো এরকম মন্দিরের সম্পত্তি আছে। এবারে ব্রিটিশ আমলে এই নিয়ে অনেকগুলো বাদানুবাদ হতো, যে এই যে সম্পত্তির ম্যানেজ করা, এইটা নিয়ে যদি কোনো অভিযোগ ওঠে তাহলে তার বিচার কে করবে? কারণ ব্রিটিশ এখানে তো রাজা নেই, তখন ব্রিটিশ কোর্টকে এটা করতে হয়েছিল। হ্যাঁ, এবং এইখান থেকে একটা বড় রকমের মুশকিল শুরু হয়, যে কোর্ট এটা কিভাবে বিচার করবে। কারণ বহু ক্ষেত্রে কোর্টকে তখন এই ধর্মের নিয়ম কী,
সেই নিয়মটা কে কোথায় লেখা আছে, এবং বহু ক্ষেত্রে এগুলো তো লেখা কিছু নেই। হ্যাঁ, তখন সেই ধর্মের যারা মান্য যে সমস্ত পণ্ডিত, তাদেরকে ডেকে নিয়ে কোর্টে নিয়ে গিয়ে সাক্ষ্য দেওয়া হতো যে এখানে আপনাদের নিয়মটা কী। হ্যাঁ, সেই অনুযায়ী এইবারে বহু জায়গাতে ব্রিটিশ জজেরা বা পরবর্তীকালে এই ইংরেজদের কোর্ট, হাইকোর্টে কিন্তু ভারতীয় জজ হতেই পারেন, এবং এখানেই প্রথম ভারতীয় জজদের ভূমিকা খুব বড় রকম করে আসে। কারণ ভারতীয় জজদের আরও বেশি করে নেওয়া হচ্ছিল এই ধরনের মামলাগুলো তারা অনেক ভালো বুঝতে পারবেন, কারণ ভারতীয় জজেরা অনেকেই তখন সংস্কৃত ভালো জানেন, এই শাস্ত্রগুলো ভালো করে পড়তে পারেন, তারা বিচার করে দেখতে পারেন যে কে ঠিক বলছে কে ভুল বলছে। হ্যাঁ, তো এটা শুধু হিন্দুদের ক্ষেত্রেই নয়, মুসলিমদের ক্ষেত্রে একই রকম সমস্যা। এই যে ওয়াকফ সম্পত্তি যেটা, হ্যাঁ, যে মুসলিম যেটা কালেকটিভ মানে সম্পত্তি, এগুলো হচ্ছে পাবলিক সম্পত্তি আসলে। হ্যাঁ, এটা কোনো ব্যক্তির সম্পত্তি নয়, ওয়াকফকে দান করা হয়। এই যেরকম সাধারণত মসজিদ চৌধুরীর সঙ্গে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসার সঙ্গে এরকম ওয়াকফ সম্পত্তি থাকতো, যেটা তাদেরকে দান করা হয়েছে, কিন্তু তার আবার ম্যানেজমেন্ট নিয়ে আবার এই একই সমস্যা হতো, এই ওয়াকফ সম্পত্তি ম্যানেজ করবে কে, এবং তারপরে সে ওয়াকফের সম্পত্তি যদি কখন বিক্রি করতে হয়, হ্যাঁ, তখন সেটা ঠিকমতো হলো কি না, কেউ তার থেকে নিজে একটু মুনাফা করলো কি না, এই সমস্ত অনেক রকম, বা ওয়াকফ সম্পত্তি নিজে ব্যক্তিগত এতে সরিয়ে নিল কি না, এই নিয়ে প্রচুর অভিযোগ হতো, এবং সেখানে ওই একই সমস্যা হতো। এবং সেই কারণে এই যে ধর্ম আর তথাকথিত রাষ্ট্রের বা রাষ্ট্রের বিভিন্ন যে প্রতিষ্ঠান, তাদের যে এই যোগাযোগটা, জড়িয়ে যাওয়াটা, এটা ব্রিটিশ আমল থেকেই হয়েছে, কাজে হয়নি যে তা নয়। তারপরে তৃতীয় যেটা সবচেয়ে বড়ভাবে হলো, সেটা হচ্ছে গিয়ে এই যেটা ভোটাধিকার এবং ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা। এটা ব্রিটিশ আমলেই বিংশ শতাব্দী ধরো মানে 20-30 দশক থেকে কিছুটা হতে শুরু করেছে। তারপরে 1935 সালের যেটা যাকে কনস্টিটিউশন অ্যাক্ট বলা হয়, সেখানে বেশ বড় করেই যে যখন এই প্রদেশগুলোর নিজস্ব মন্ত্রিসভা হলো, নির্বাচিত মন্ত্রিসভা, এইখান থেকে এই কংগ্রেস, মুসলিম লীগ এবং অন্যান্য যে রাজনৈতিক দলের যে উত্থান, সেই উত্থান ঘটলো এইভাবেই যে নির্বাচনে আমরা যে অংশ নেব, আমাদের প্রতিনিধি নির্বাচন হবে, সেইটা আমরা কিসের ভিত্তিতে ভোট চাইব। আচ্ছা, এবং এইখানেই আবার খুব বড়ভাবে এই যে বিশেষ করে হিন্দু মুসলিম এই যে ভাগটা, এর যেটা রাজনৈতিক ভাগ, মানে হ্যাঁ, সেইটা এইখান থেকে তৈরি হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, যে মুসলিম লীগ যেরকম, বা অন্যান্য সব জায়গায় মুসলিম লীগও নয়, যেরকম এই বাংলাতে মুসলিম লীগের প্রভাবটা অপেক্ষাকৃত কম ছিল, এইখানে অনেক বেশি প্রভাব ছিল পূর্ব বাংলায়, যাকে তখন নাম ছিল কৃষক প্রজা পার্টি। কৃষক প্রজা পার্টি এটা কিন্তু প্রধানত জমিদার বিরোধী প্রজাদের রাজনৈতিক সংগঠন। এটা এসছে কিন্তু জমিদার বিরোধী আন্দোলন থেকে। পূর্ব বাংলায় যেহেতু অধিকাংশ জমিদারি ছিল হিন্দু জমিদারদের, এবং অধিকাংশ প্রজা বা চাষি ছিল মুসলিম, যার ফলে এর একটা আবার ওই সাম্প্রদায়িক একটা ছাপ এসে গেছিল। কিন্তু এরা কিন্তু খুব বিশেষ করে ফজলুল হকের নেতৃত্বে যখন কৃষক প্রজা পার্টি ওই 1937 নির্বাচন যখন তারা যোগ দেয়, তখন তাদের সঙ্গে কিন্তু মুসলিম লীগের খুব বড় রকমের সংঘাত হয়। আচ্ছা, হ্যাঁ, কারণ মুসলিম লীগ আবার তখন ছিল অনেক বেশি করে মুসলিম যারা বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং কলকাতা কেন্দ্রিক, এবং কিছুটা ঢাকার নবাব যারা, এরা হচ্ছে গিয়ে মুসলিমদের মধ্যে যারা অভিজাত, এবং তারা প্রায় কেউই বাঙালি নন, এরা সবাই উত্তর ভারতীয়। এখানে বিভিন্ন হয়তো অনেকে অনেকদিন থেকেই বাংলায় আছেন, জমিদারি বা ব্যবসা করেন, কিন্তু জমিদার ব্যবসায়ী উত্তর ভারতীয় মুসলিম যারা উর্দুভাষী, এরাই প্রধানত বাংলায় মুসলিম লীগের প্রতিনিধিত্ব করতেন। বাঙালি মুসলিম যারা, তারা কিন্তু ওই কৃষক প্রজা পার্টি ছিল।
যাই হোক, এই ভাগগুলো ছিল, কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে গিয়ে এই যে ধর্মের ভিত্তিতে এবার বিশেষ করে ওই 36-37 নির্বাচন থেকে আরও বেশি করে এটা হলো যে ধর্মের ভিত্তিতে এবার পার্টি ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেন মুসলিম লীগ স্পষ্টতই তারা মুসলিম চাইছে। ভোটারদের আমরা প্রতিনিধিত্ব করছি, এবং সেই হিসাবেই তারপরে 1940 সালে প্রথম দাবি হলো যে যেই সমস্ত প্রদেশে মুসলিম সংখ্যাধিক্য সেইগুলো আলাদা হোক, যেখানে যেটা পাকিস্তান প্রস্তাব বলা হয়। যাই হোক, তো সেই রাজনীতি থেকে ধর্ম আর রাজনীতি তো সেখানে জুড়ে গিয়েছিল। হ্যাঁ স্যার, আমি এখানটাতে একটা জায়গা বলবো, আপনি আইনের ক্ষেত্রে যেটা বললেন যে হিন্দু ধর্মকে হোলিস্টিক্যালি একটা জায়গায় আনা হলো, কিন্তু এটা যদি আমরা রাজনীতির দিকে দেখি যে এই সব ধর্মকে হিন্দু ধর্ম বলে একই রাজনীতির ছাতার তলায় আনা, এটা একটা খুব ক্রিটিক্যাল চ্যালেঞ্জ বলে মনে হয়। ঠিকই। এখন এইটাতে আমি আসছিলাম যে এইটা কিন্তু ওই 1950-এর গোড়ার দিকটা বা 1950-এ এই জিনিসটা কিন্তু এই যে সব হিন্দুকে আনা হলো, কিন্তু অন্যান্য যারা সংখ্যালঘু তাদেরকে যে আনা হলো না, এইটা সেই সময় হয়েছিল। হ্যাঁ, তার একটা বিশেষ ঐতিহাসিক পটভূমি আছে। সেটা হচ্ছে যে তার ঠিক আগে এই যে দেশভাগ নিয়ে বিশেষ করে উত্তর ভারতে পাঞ্জাবে যে ভয়ানক বিভৎস দাঙ্গা হয়, এবং সেই বিভৎস দাঙ্গার ফলে যে পাঞ্জাবে প্রায় সম্পূর্ণভাবে যত মুসলিম পূর্ব দিকে ছিল তারা সবাই পশ্চিমে চলে গেল, এবং পশ্চিমে যত হিন্দু বা শিখ ছিলেন তারা সবাই পূবে চলে এলেন। এই যে প্রায় সম্পূর্ণ একটা যাকে বলে এক্সচেঞ্জ অফ পপুলেশন, এটা কেউ জোর করে করতে বলেনি, কিন্তু হয়ে গেল। মানে এটা একেবারেই এই হিংসা এবং দাঙ্গার ফলেই এই জিনিসটা ঘটে গেল যে পশ্চিম পাঞ্জাবে যে হিন্দু বা শিখরা থাকতেন তারা মনে করলে এখানে আর থাকা সম্ভব নয়, ফলে তারা চলে এলো। এদিকেও ঠিক মুসলিমদের একই অবস্থা, চলে গেল। তো আচ্ছা, কিন্তু বাংলায় তো তা হয়নি। বাংলায় 46 সালে একটা খুব বড় দাঙ্গা হয়েছে কলকাতায়, 46 আগস্ট মাসে হয়, তারপরে সেটা পূর্ববঙ্গে ছড়িয়ে নোয়াখালী ইত্যাদিতে, সেও 46 সালে। 47 সালে যখন স্বাধীনতা হয় তখন বাংলায় কিন্তু কোনো রকম দাঙ্গা অশান্তি কিচ্ছু হয়নি। হ্যাঁ, পূর্ব পাকিস্তান থেকে এই যে হিন্দুদের আসা বা এদিক থেকে মুসলিমদের চলে যাওয়া, এই দাঙ্গা হয় 50 সালে প্রথম। হ্যাঁ, এবং তারপর থেকে ধীরে ধীরে এই যে পূর্ব বাংলা থেকে যে উদ্বাস্তু আসা, এটা একবারে হয়নি, এটা দীর্ঘদিন ধরে কিছু কিছু করে মাঝে মাঝে একটু বেশি এসছে, মাঝে মাঝে কমে এসছে, এইভাবে পুরো 50 দশক ধরে হয়েছে। কিন্তু যে ঘটনাটা এই যে যেটা ইউনিফর্ম সিভিল কোড ইত্যাদি যে প্রশ্নটা, এইটে 50-এ যে জায়গাটা, যেরকম আম্বেদকর তখন ভারতবর্ষের আইনমন্ত্রী ছিলেন, উনি ইউনিফর্ম সিভিল কোড একটা নিজের ড্রাফট করেছিলেন, যেটা সব ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেটা তখন পাশ করানো যায়নি। হ্যাঁ, এবং এর কতগুলো কিন্তু হিন্দুটা পাশ করানো গেল। তার একটা বিশেষ কারণ হচ্ছে যে এই সময় বিশেষ করে গান্ধীর হত্যাকাণ্ডের পর এই যে হিন্দু মহাসভা এবং আরএসএস, এই দুটো দলই কিন্তু তখন খুব চাপের মধ্যে। আরএসএস কিছুদিনের জন্য তাদেরকে ব্যান করা হয়, হিন্দু মহাসভা ব্যান করা হয়নি। তার কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি তখন হিন্দু মহাসভার প্রেসিডেন্ট এবং তিনি নেহরুর মন্ত্রিসভার মন্ত্রী, উনি ওটাকে আটকে রেখেছিলেন। কিন্তু আরএসএসকে ব্যান করা হয় কিছুদিনের জন্যে, প্রায় 2 বছর না 3 বছর মতো ব্যান ছিল। ফলে এই যে 50-এর এই গান্ধী হত্যার পর কিছুদিন এই যেটা তথাকথিত, যেটা পরবর্তীকালে আমরা হিন্দুত্ববাদী বলবো, হ্যাঁ, এই যে মতবাদটা, এইটা তখন বেশ কিছুটা ধাক্কা খেয়েছিল কিছুদিনের জন্য।
কংগ্রেসের মধ্যেও কিন্তু এই মতের পক্ষে অনেকেই ছিলেন, হ্যাঁ, যেটা কংগ্রেসের দক্ষিণপন্থী দিক বলা হতো। এরা নেহেরু বিরোধী, এরা এই সমাজতন্ত্র এসব একদম পছন্দ করতেন না। এর একটা যথেষ্ট ভালো সংখ্যায় কংগ্রেসের মধ্যেও এই মতটা ছিল, কিন্তু সেটাও ওই কিছুদিন এইটার জন্য ধাক্কা খায়। আচ্ছা, নেহেরুর ক্ষেত্রে একটা অভিযোগ এখন ওঠে, যখন আবার নতুন করে ইতিহাস ভাবনা একটা কথা বলা হচ্ছে সেই সময়, যে নেহেরু খুব ডেলিবারেটলি এই ধর্ম ইস্যু থেকে দূরে থেকেছেন এবং সেখানে তিনি একেবারেই হাত দিতে চাননি। মানে এটা তার প্রয়োজন ছিল হয়তো হাত দেওয়ার, কিন্তু তিনি হাত দেননি, এই রকম কোনো জায়গা এখন মানে ওনার নিজের মতবাদ যদি, রাজনৈতিক মতবাদ যদি বলেন, সেটা নিশ্চিতভাবে উনি তো প্রথম কথা, উনিই প্রথম এই যে কমিউনাল আর সেকুলার এই যে ভাগটা, এটা কিন্তু প্রধানত নেহেরুর করা। ভারতবর্ষের রাজনীতিতে এই যে শব্দ দুটো এলো এবং এর এখন যা প্রচলন, এই গত 50 বছর ধরে যে প্রচলন, এটা কিন্তু জওহরলাল নেহেরুর করা। জওহরলাল নেহেরুই প্রথম, বিশেষ করে 30-এ যখন একদিকে মুসলিম লীগ আর অন্যদিকে যখন হিন্দু মহাসভা, এই জওহরলাল নেহেরু প্রথম এই দুটো দলকেই উনি পরিষ্কারভাবে বলছেন এরা দুটোই হচ্ছে কমিউনাল। মানে কমিউনাল শুধু মুসলিম কমিউনাল নয়, হিন্দু কমিউনালও আছে, হ্যাঁ, এবং কংগ্রেসকে এই দুটোর থেকেই আলাদা রাখতে হবে এবং দুটোর বিরুদ্ধেই তাকে লড়াই করতে হবে। এবং এইখান থেকে উনি সেকুলার কথাটা, যেটা ইউরোপে চালু ছিল বা আমেরিকায় চালু ছিল, সেইটাকে ভারতবর্ষে উনি চালু করলেন, সেকুলারিজম। হ্যাঁ, এখন এই আবার সেকুলারিজম কথাটা এবার এখানেই যেটা মানে এক একটা বিশেষ দেশের ইতিহাস এবং তার রাজনৈতিক পরিস্থিতিতে এই শব্দগুলো যে মানে বদলে যায়, এই সেকুলার বা সেকুলারিজম কথাটা থেকেই খুব এটা পরিষ্কার হয়। কারণ এই সেকুলারিজম কথাটা নেহেরু তো ইউরোপের বা পাশ্চাত্যে যেভাবে ব্যবহার হয়, আর যার মূল কথা হচ্ছে যে রাষ্ট্র আর ধর্ম এই দুটো আলাদা থাকবে। আচ্ছা, রাষ্ট্র ধর্মের মধ্যে ঢুকবে না। হ্যাঁ, মানে কি ধর্মকে পার্সোনাল প্র্যাকটিসে রেখে দেওয়া। যদি ইনস্টিটিউশনও হয়, ইনস্টিটিউশন থাকতে পারে, যেরকম খ্রিস্টানদের মধ্যে তো চার্চ আছে, চার্চ তো পাবলিক, হ্যাঁ, কিন্তু সেখানেও ধর্ম ঢুকবে না, সেখানে রাষ্ট্র ঢুকবে না। এখন এর আবার কতগুলো রকম ফের আছে, যেরকম আমেরিকাতে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের খুব অদ্ভুত অবস্থা। ইউরোপের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণভাবে মানুষের মধ্যে খ্রিস্টান ধর্ম, বিশেষ করে খ্রিস্টান ধর্ম মানে নিয়ম করে পালন করেন এরকম লোকের সংখ্যা অনেক বেশি। মানে এখন হয়তো অল্প কিছু কমেছে, কিন্তু মানে 20 শতাব্দীর গোড়ার দিকে বা 19 শতাব্দীর তো বটেই, সমস্ত মানুষই খ্রিস্টান, তারা নিয়মিত চার্চে যেতেন, নিয়মিত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতেন। হ্যাঁ, কিন্তু সেইখানেই সবচেয়ে বেশি করে এই নিয়মটা চালু হলো যে এর মধ্যে রাষ্ট্র ঢুকবে না, অর্থাৎ কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে কোনো ধর্মের কথা বলা যাবে না। শুধু তাই নয়, আরও বড়, রাষ্ট্র পরিচালিত বা রাষ্ট্রর টাকায় চলে এমন কোনো স্কুল কলেজে ধর্ম কথা বলা যাবে না। আচ্ছা, এইরকম সমস্ত নিয়ম, মানে এই ধর্ম, একে ওয়াল অফ সেপারেশন, মানে ওখানে কোর্টেরও এই মার্কিন সুপ্রিম কোর্টেরও এ নিয়ে বিভিন্ন এই বিচারের অর্ডার আছে, যাতে এই তত্ত্বটা তারা প্রতিষ্ঠা করেছিল যে একটা ওয়াল অফ সেপারেশন থাকবে, একটা দেয়াল থাকবে মাঝখানে রাষ্ট্র আর ধর্মের মধ্যে। তার মানে কি ধর্মীয় শিক্ষাঙ্গন সেটা ধর্মের টাকায় চলবে। হ্যাঁ, এবং সেগুলো স্কুল আলাদা, ধরো মিশনারি চার্চের স্কুল থাকতে পারে, সেখানে কোনো রাষ্ট্রের টাকা থাকবে না, রাষ্ট্র সেই সব স্কুলকে সমর্থন করবে না, সেগুলো তাদের নিজেদের চ্যারিটি অর্গানাইজেশন আছে, তার চার্চের আছে,
হয়তো ওখানে দান করে, সেখানে তো চলবে, সেটা বন্ধ করছে না। অর্থাৎ ব্যক্তি ধর্মাচারকে বন্ধ করবে না কেউ, তোমার যা ধর্মাচার তুমি পালন করো, কিন্তু রাষ্ট্র তোমার ধর্মীয় অনুষ্ঠান বা তোমার ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে রাষ্ট্র ঢুকবে না, এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানেও কোনো ধর্ম ঢুকবে না। এইটা হচ্ছে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ম। ইউরোপে আবার বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে, বহু জায়গাতে যেরকম ইংল্যান্ডে বা অনেক এই স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে, এখানে যে চার্চ, ইংল্যান্ডে যেটা অ্যাংলিকান চার্চ বলে, তার হেড কিন্তু রাজা, বা এখন রাজা, আগে ছিলেন রানী, হ্যাঁ, তিনি কিন্তু চার্চের হেড, আবার তিনি রাষ্ট্রেরও হেড। হ্যাঁ, ফলে এইটা নিয়ে আবার মানে কোথায় তফাৎটা হবে? এখানে সমস্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানে যে ধর্মকে বাদ দেওয়া যাবে এটা হয় না, কারণ বহু জায়গায় রাজা বা রানী যে সেখানে এই যে রাজার যে এই যে কিছুদিন আগে যে এই নতুন রাজার যে করোনেশন হলো, সেখানে তো চার্চের এলেন সে সমস্ত, কারণ তিনি তো আবার চার্চেরও হেড, ফলে করোনেশনের ধর্মীয় আচার সেটা থাকে। কিন্তু এইবার নানা রকম যে রাষ্ট্রের যে পলিসি, সেই পলিসিতে কোনো ধর্মকে আলাদা করে ফেভার করা হচ্ছে বা তার বিরুদ্ধে যাওয়া হচ্ছে, এরকম হবে না। অর্থাৎ পলিসি ধর্মনিরপেক্ষভাবে সবার ক্ষেত্রে একই পলিসি ফলো করা হবে। ধরো রাষ্ট্রের আইন, সেখানে খ্রিস্টানদের আলাদা আইন, যেরকম ইংল্যান্ডে বা ইউরোপের যে কোনো দেশে বিয়ের আইন, সম্পত্তির আইন, উত্তরাধিকার আইন সবার এক, ইউনিফর্ম সিভিল কোড, এই সিভিল আইনগুলো সব এক। তার কারণ হচ্ছে কি, ওই আবার রাষ্ট্র ওখানে ঢুকবে না, রাষ্ট্রের নিজের নিয়ম, এই নিয়ম সবাইকে মানতে হবে। এটা হচ্ছে কি ইউরোপের। আচ্ছা, তো জওহরলাল নেহরু মোটামুটি এই আদর্শটাকেই ভারতবর্ষে আনতে চেয়েছিলেন, কিন্তু ভারতবর্ষকে ওই যে বললাম যে কতগুলো জায়গায় তো জড়িয়ে আছে। এই যে বললাম মন্দিরের ম্যানেজমেন্ট কে করবে, বহু জায়গাতে জড়িয়ে আছে, এবং আরও বেশি করে জড়ালো যখন এই দেশীয় রাজ্যগুলো যখন ভারতবর্ষে অন্তর্ভুক্ত হলো। হ্যাঁ, তখন যেরকম কেরালাতে ত্রিবাঙ্কুর আর কোচিন দুটো আলাদা দেশীয় রাজ্য ছিল, এই দুটো রাজ্যেই সমস্ত মন্দিরের পৃষ্ঠপোষক ছিলেন রাজা। আচ্ছা, হ্যাঁ, যে কারণে এদের যে মানে রাজ্যের যে বাজেট হতো, সে বাজেটের একটা বড় অংশ হচ্ছে গিয়ে মন্দিরের থেকে কতটা আয় হচ্ছে, তাতে কতটা ব্যয় হবে, এটা বাজেটের অংশ। এখনো পর্যন্ত কেরালাতে এই জিনিসটা চালু আছে। হ্যাঁ, এখানে যখন অন্তর্ভুক্ত হয়েছে তখন এটা কেরালা পরে হলো, সেটা ভারতীয় কনস্টিটিউশন অনুযায়ী চলে, কিন্তু সেখানে একটা আলাদা করে দেবাশ্রম বোর্ড বলে, সেটাকে একটা দেবাশ্রম বোর্ড বলে একটা বোর্ড তৈরি করে, সেটা সরকারি ম্যানেজমেন্টে বোর্ড, সেখানে পরিচালনায় সব এই আইএএস অফিসার, সেক্রেটারিরা তাদেরকে দেওয়া হয়, মানে তারা দায়িত্ব নেয়। এবং সেই দেবাশ্রম বোর্ডের বাজেট, অর্থাৎ কেরালা মন্দিরে কত আইন হচ্ছে, কত ডোনেশন দেওয়া হচ্ছে, তার তো সম্পত্তি আছে, সেই সম্পত্তি থেকে কত আয় হয় এবং তার রক্ষণাবেক্ষণের জন্য কত খরচ হয়, সেসব কেরালা বাজেটের অংশ। আচ্ছা, এ তো আলাদা করার উপায় নেই। হ্যাঁ, ওই যেটা আগে অন্য যেটা বললাম যে বিভিন্ন মন্দিরের এই যেটা খুব বড় জিনিস হলো, এটা স্বাধীনতার পরে আরও বেশি করে হয়েছে, যে নতুন সংবিধানে এই যে জাতিগতভাবে বিভিন্ন মন্দিরে দলিত জাতিদের আগে ঢুকতে দেওয়া হতো, প্রবেশাধিকার ছিল না। এই নিয়ে তো গান্ধী ইত্যাদি অনেকেরই এই নিয়ে তো আন্দোলন ইত্যাদি হয়েছে স্বাধীনতার পর। আম্বেদকর বিশেষ করে যে ফান্ডামেন্টাল রাইটস যখন করে, এই যে মৌলিক অধিকার, যে সাম্যের অধিকার, ইকুয়ালিটি, এই ইকুয়ালিটির মধ্যে একটা পরিষ্কার বলে দেওয়া হলো, একটা আলাদা করে সেকশন করে, যে প্রত্যেক হিন্দু মন্দিরে যে কোনো হিন্দুর প্রবেশাধিকার থাকবে, কাউকে আটকানো চলবে না। এইবারে এই নিয়ে একের পর এক মামলা,
এক একটা মন্দিরে বলছে আমাদের যা আচার পদ্ধতি, আমরা যে শাস্ত্র মানি, তাতে এই লোকেদের মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে না, তাহলে মন্দির অপবিত্র হবে, এই মন্দিরে আর পুজো করা যাবে না। এটা আমাদের ধর্মীয় অধিকারকে অস্বীকার করা হচ্ছে, লঙ্ঘন করছে। হ্যাঁ, এই গ্রাউন্ডে একের পর এক মামলা হয়েছে। এবার সেখানে বিভিন্নভাবে এই জজদেরই তখন এক একটা করে সূত্র বার করতে হয়েছে যে কি করে এইগুলো মধ্যে দিয়ে, যেরকম বহু জায়গায় বলা হচ্ছে যে এই যে নিয়মগুলো আপনারা বলছেন এটা ধর্মের মূল অংশ নয়, এগুলো আনুষঙ্গিক কিছু জিনিস জড়িয়ে আছে। হ্যাঁ, আপনাদের যা ধর্ম এটা মানে শাস্ত্র ধরেই তারা জজরা বলছেন যে মূল ধর্মের এটা মূল কথা নয়। হ্যাঁ, কে উপাসনা করতে এসে কে পূজা দিতে পারবে, এটা এই নিয়ে ধর্মের মূল কথা এটা কিছু নেই, এগুলো আনুষঙ্গিক পরে এগুলো জোড়া হয়েছে। কাজে এখানে যদি কোনো দেশের স্বাধীন দেশের পার্লামেন্ট যদি বলে যে এই নিয়মগুলো আমরা তুলে দেবো, তাহলে আটকানোর কিছু নেই। বহু জায়গায় আবার এইটাকে মানার জন্য অনেক রকম জিনিস করা হয়েছে। কিছু কিছু দক্ষিণ ভারতে বিশেষ করে এরকম অনেক মন্দির আছে যেমন কোর্টের নিয়ম অনুযায়ী যে হ্যাঁ দিতে পারবে, কিন্তু তাদের জন্য আলাদা একটা সময় ঠিক করে দেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ, একটা আলাদা সময়ে ওই দলিত জাতির যারা পুজো দেবেন তারা আসবেন। অনেক জায়গায় এরকম করেছে তারা কত দূর অবধি বিগ্রহের কতটা কাছে যেতে পারবে সেটা একটা নিয়ম করে দিয়েছেন। তার মানে তো সেটা রেজিস্টার্ড ঝুটমার্গ, মানে হয়তো। কিন্তু এগুলো হচ্ছে কি, এটা তার কারণ হচ্ছে গিয়ে যে ওই যেটা বললাম যে এখানে আর ধর্ম আর রাষ্ট্রকে তো আলাদা করতে পারছে না, কারণ এগুলোকে তো রাষ্ট্রের একটা যে প্রতিষ্ঠান অর্থাৎ আইন মানে অর্থাৎ কোর্ট আদালত, তাকে তো এটা ঠিক করতে হচ্ছে। অথচ ঠিক করতে হবে তার একদিকে ধর্মের স্বাধীনতা আছে, যে যার নিজের মতো পছন্দ মতো ধর্ম পালন করতে পারে, সেই ধর্মের নিজস্ব নিয়মকানুন থাকবে। আবার অন্যদিকে ভারতীয় রাষ্ট্রের যে সমস্ত নাগরিকের সমানাধিকার, এটাও একটা নিয়ম। এখন এই দুটোর মধ্যে সামঞ্জস্য হবে কি করে? এইখানে ওই তো যেটা বললাম যে নানা রকমভাবে এই জিনিসগুলো এখন বলা যেতেই পারে যে আদালত বলতেই পারত যে এখানে পার্লামেন্ট যে আইন করে দিয়েছে সেটাই শেষ কথা, আমাদের কাছে আর ওই ধর্মের নিয়মে ভেতরে কি আছে না আছে এটা আমাদের দেখার কাজ নয়। কিন্তু তাহলে যেটা অসুবিধা হবে যে তাহলে তো ধর্মের অধিকার কি কাউকে দেওয়া হচ্ছে, নাকি রাষ্ট্র ইচ্ছে মতো ঠিক করতে পারে কার কোন ধর্মে কতটা অধিকার। অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে কি তখন যে সমস্ত উদাহরণগুলো ভারতবর্ষের সামনে ছিল, বিশেষ করে একটা হচ্ছে কি রুশ বিপ্লবের পর সোভিয়েত ইউনিয়নে যা হলো, হ্যাঁ ওটাও তো এক ধরনের সেকুলারিজম। হ্যাঁ, কিন্তু সেই সেকুলারিজম মানে হচ্ছে যে ধর্ম পালনের স্বাধীনতা নেই। হ্যাঁ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো মোটামুটিভাবে বন্ধ করে দেওয়া হয়। হ্যাঁ, চার্চ ইত্যাদি মোটামুটি বন্ধ। তৃতীয় বড় উদাহরণ তখন ছিল, সেটা হচ্ছে গিয়ে আতাতুর্কের নেতৃত্বে তুর্কিতে যে কামাল আতাতুর্কের নেতৃত্বে যখন বিপ্লব হয় সেখানে, তারপরে সমস্ত ইসলামী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়, সমস্ত মসজিদ বন্ধ। হ্যাঁ, সমস্ত সেটা আরও খুব ব্যাপক হয়েছিল যে কোনো রকম মুসলিম প্রথা মানা চলবে না, সমস্ত মেয়েদের পোশাক বলতে দেওয়া হলো প্রায় রাতারাতি। হ্যাঁ, যেটা চিরাচরিত যে প্রথা মাথা ঢেকে ইত্যাদি সব ইউরোপীয় পোশাক পরতে হবে। হ্যাঁ, পুরো তুর্কি ভাষা যেটা আগে মানে আরবি হরফের একটা ভার্সন তাইতে লেখা হতো, তুর্কি পুরো সমস্ত তুর্কি ভাষা সমস্ত তুলে দিয়ে রোমান হরফ করে দেওয়া হলো রাতারাতি। আচ্ছা, হ্যাঁ, কারণ পুরো আতাতুর্কের ছিল যে এই যে এটা একটা কি বলে প্রাচীন এই যে তুর্কি যে সাম্রাজ্যের যে ঐতিহ্য,
এইটাকে পুরো ফেলে দিয়ে সম্পূর্ণ নতুন এটা প্রজাতন্ত্র রিপাবলিক হচ্ছে, এবং এটাকে আধুনিক হতে হবে। আধুনিক মানে ইউরোপের মতো আধুনিক, আচ্ছা, ইউরোপের মতো আধুনিক। হ্যাঁ, এই জিনিসটা আতাতুর্কের তুর্কিতে খুব বেশি করে হয়েছে, এবং সেটা নিয়ে ভারতবর্ষে স্বভাবতই বিশেষ করে মুসলিমদের মধ্যে একটা ভাগ হয়েছিল। মানে অধিকাংশ মুসলিমরা এটা আদৌ পছন্দ করেনি। এবং স্বাধীনতার পর, ভারতের স্বাধীনতার পর এই দুটো যে উদাহরণ, এটার থেকে মোটামুটিভাবে কংগ্রেসের মধ্যে যে মত, সেটা হচ্ছে কি আমরা এই রকম সেকুলারিজম চাই না, যে সমস্ত ধর্ম প্রতিষ্ঠান এগুলো বন্ধ করে দিয়ে হ্যাঁ একটা শুধু রাষ্ট্র পরিচালিত একটা নতুন সিভিক একটা ধর্ম হবে। হ্যাঁ, এইটা আমরা চাই না। এখানে এই দেশের অধিকাংশ মানুষ এখনও ধর্মে বিশ্বাস করে, তারা ধর্মাচার পালন করে, সুতরাং সেইটা আমাদের মেনে চলতে হবে। তা না হলে তো ওপর থেকে জোর করে চাপিয়ে দেওয়া একটাই, মানে অর্থাৎ যেটা আতাতুর্কের সময় হয়েছিল, সত্যি সত্যি তো মিলিটারি শাসন ছিল, একেবারেই মিলিটারি শাসন। মিলিটারিটা অনেক বেশি ইউরোপিয়ান ধরনের মিলিটারি ছিল, সে তার অফিসাররা এই পুরো, এবং পরবর্তীকালে তো আমরা দেখেছি সম্প্রতিকালে যেটা তুর্কিতে একটা ভীষণভাবে তার একটা উল্টো দিকে হওয়া বয়েছে, এবং এখন তো আমরা দেখেইছি। তো ভারতবর্ষে এটা এই নিয়ে তখন বিশেষ করে 50-এর দশকে এই জিনিসটা খুব গভীরভাবে ভারতবর্ষে, যেটা তুমি বলতে পারো তখন যারা সমাজের যারা নেতা, অর্থাৎ যে শিক্ষিত মধ্যবিত্ত সমাজ, হ্যাঁ সারা ভারতবর্ষেই, তাদের মধ্যে এই ধারণাটা ছিল না নিশ্চয়ই আধুনিক হতে হবে, ধর্মকে আধুনিক করতে হবে, প্রচুর ধর্মীয় গোঁড়ামি ইত্যাদি যে সমস্ত আছে কুসংস্কার এগুলো তুলে দিতে হবে, কিন্তু তাই বলে ধর্মাচার এবং ধর্মবিশ্বাস এইটাতে হাত দেবো না। হ্যাঁ, এই ধারণাটা ছিল। এই ধারণাটা থেকে এখন নেহেরুর মতটা মোটামুটি এইভাবেই মানে সেটা উনি বিভিন্ন সময়ে নানা রকম বিতর্ক তৈরি হয়েছিল উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও, কিন্তু এই মতটাই মোটামুটিভাবে উনি বলতেন, এবং এটা যেটা কংগ্রেসের মধ্যে তখনকার দিনে যাকে প্রগতিশীল মত বলা হয়, এটা তারই প্রতিফলন, যে সেকুলার মানে ভারতবর্ষের সেকুলার মানে গিয়ে দাঁড়ালো যে রাষ্ট্র সম্পূর্ণ ধর্মের থেকে আলাদা হবে না, আলাদা হওয়া সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু কোনো ধর্মকে বিশেষভাবে সেটা কোনো এক ধর্মের দিকে ঝুঁকবে না, কোনো একটা ধর্মের দিকে ঝুঁকবে না, বা কেউ বলতে পারবে না যে রাষ্ট্র আমার বিরুদ্ধে, অন্যদের বিরুদ্ধে নয়। এইটাই দাঁড়িয়ে গেল ভারতবর্ষের সেকুলারিজমের অর্থ। অর্থাৎ রাষ্ট্র ধর্মে হাত দেবে, বহু ক্ষেত্রেই তো হাত দিচ্ছিল। আমরা দেখলাম, ধরো এই যে হিন্দুদের আইন সংস্কার করা, এটা তো একটা নতুন আইন, এটা তো ওই অর্থে পুরনো কোনো শাস্ত্রের আইন নয়, করা হলো। মুসলিমদের ক্ষেত্রে সেটা করা হলো না, কারণ বলা হলো যে মুসলিমরা এখনও এর জন্য প্রস্তুত নয়, হবে কোনো সময়, যে কারণে কনস্টিটিউশনে এটা বলা আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালে যে কোনো এক সময় ইউনিফর্ম সিভিল কোড করতে হবে, কিন্তু এই মুহূর্তে করা যাচ্ছে না। আবার অন্যান্য অনেক জায়গায় মুসলিমদের ক্ষেত্রে যেরকম কতগুলো জায়গায় খুব অদ্ভুত জিনিস হয়, যেরকম হজ যাত্রা। হ্যাঁ, এখন হজ যাত্রায় গভর্নমেন্ট থেকে সাহায্য করা হয়। এই নিয়ে অনেকেই প্রশ্ন করে হঠাৎ হজ যাত্রার জন্য কেন গভর্নমেন্ট নিচ্ছে। পুরোনো আগে থেকেই এই জিনিস ছিল যে তখনকার দিনে তো মুঘল বাদশাহ, এবং তারপরে ব্রিটিশ আমলেও সেই প্রথাটা ব্রিটিশরাও করেছে, এবং তখনকার দিনে খুব অল্প সংখ্যক লোকই হজে যেতে পারত, হজে যাওয়াটা খুব কঠিন ছিল। তো যাই হোক, সে জাহাজে করে যাওয়ার যে ব্যবস্থা, সেটা চট করে সাধারণ মানুষ কখনই পারত না, সেই কারণে এই জিনিসগুলো হয়েছিল, যে এই যে জাহাজে করে যে যাবে সেই
জাহাজের ব্যবস্থা করে দেবে কি, সাধারণ মানুষ জাহাজের ব্যবস্থা করবে কী করে তখনকার দিনে। যাই হোক, সেইটা তখন থেকে চলে আসছে। এখন তো যাওয়া অনেক সহজ, হয়তো প্লেনে চড়ে চলে যায় তো, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই প্রথাটা রয়ে গেছে যে হজ যাত্রার জন্যে সরকারি সাহায্য। এখন এগুলো বিভিন্ন ধর্মের ক্ষেত্রে এই জিনিস আছে। ভারতবর্ষের সেকুলারিজমটাও ইউরোপের বা আমেরিকার সেকুলারিজমের মতো ঠিক নয়, মানে ওই যে সম্পূর্ণ ভাগ, হ্যাঁ, এটা ভারতবর্ষে কখনোই ছিল না এবং এখনও নেই। এটা হয়নি, হওয়া সম্ভব ছিল না হয়তো বিভিন্ন সময়, যে ধর্ম আর ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বহু জায়গায় এটা জড়িয়ে আছে।